আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের ক্লাস ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, বিষয় কোড 65852। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব সেটা হচ্ছে অধ্যায় 8। এই অধ্যায় 8 হচ্ছে মৌলিক ধারণা ও সিদ্ধান্ত গ্রহণের কৌশলসমূহ। এই চ্যাপ্টারটি হচ্ছে যে আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব তখন আমাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আমরা কোন পথে যাব, কী কাজ করব, এসব কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। যখন কোনো সমস্যা আসবে আমাদের সামনে, তখন এই সমস্যাগুলোকে আমরা কীভাবে সমাধান করব তার জন্য আমাদেরকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কৌশল রয়েছে। এই কৌশল বা এই সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ধাপ রয়েছে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং কীভাবে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তার বিভিন্ন ধাপ রয়েছে। এটা আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে যে টপিকস আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ। এই যে সিদ্ধান্ত গ্রহণের ধাপের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে 1 নম্বর, প্রকৃত সমস্যা চিহ্নিতকরণ। আমাদের যে সমস্যা আছে এই সমস্যাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমাদের সমস্যাটা কী। আমরা জানি যে একটা কথা আছে যে সমস্যা চিহ্নিত করতে পারলে এর সমাধান 50% সমাধান হয়ে যায়। যেরকম রোগের বা অসুখের ক্ষেত্রে ডাক্তাররা বলেন যে রোগ নির্ণয় করা মানে হচ্ছে কি রোগের অর্ধেক সমাধান হয়ে যাওয়া। এই জন্যই প্রথমে আমাদেরকে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে হবে যে সমস্যাটা কী। সুনির্দিষ্টভাবে সমস্যাটিকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর, সমস্যা সংজ্ঞায়িতকরণ। এরপরে আমাদেরকে সমস্যাটা কী ধরনের, সমস্যার প্রকৃতি কী, সমস্যার কারণ, ফলাফল ইত্যাদি আমাদেরকে প্রকাশ করতে হবে। এই যে সমস্যার প্রকৃতি, সমস্যার ধরন, সমস্যার পরিপ্রেক্ষিত বা সমস্যার ফলাফল ইত্যাদি প্রকাশ করা, এটি হচ্ছে সমস্যার সংজ্ঞায়ন বলা হয়। এরপর হচ্ছে 3 নম্বর, অগ্রাধিকার নির্ধারণ। 3 নম্বর, অগ্রাধিকার নির্ধারণ। অগ্রাধিকার নির্ধারণ কথাটির অর্থ হচ্ছে যে আমাদের কাছে একাধিক সমস্যা আসতে পারে, একই সময়ে অনেকগুলো সমস্যা আমাদের কাছে আসতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোন সমস্যাটিকে আগে সমাধান করব। এটা জন্য করতে হবে যে কোন সমস্যাটি আমাদের সবচেয়ে বড়, কোনটি আমাদের আগে সমাধান করা প্রয়োজন। এটাকে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে যে কোন সমস্যাটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সমাধান করা জরুরি, বেশি জরুরি। যে সমস্যাটা আমাদের কাছে বেশি জরুরি সেটাকে আমাদেরকে সবার আগে সমাধান করতে হবে। এটি হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। অনেকগুলো সমস্যার মধ্যে থেকে একটি সমস্যাকে অগ্রাধিকার দিতে হবে। ওই সমস্যাটিকে অগ্রাধিকার দিয়ে সবার প্রথমে ওটাকে সমাধান করতে হবে। এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এভাবে ধাপে ধাপে অন্যান্য সমস্যাগুলোকে সমাধান করতে হবে। এটি হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। যতগুলো সমস্যা আছে তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে আসতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে তথ্য ও উপাত্ত সংগ্রহ।
আমরা যে সমস্যাটিকে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সমাধান করার জন্য নির্দিষ্ট করেছি, ওই সমস্যা সম্পর্কে বিভিন্ন তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে হবে। যে সমস্যাটা কত গুরুতর, কত তার ব্যাপ্তি কেমন, তার প্রকৃতি কেমন, তার ধরন কেমন, তার সমাধানের জন্য কী কী সম্ভাব্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজন্য যত বেশি সংখ্যক তথ্য উপাত্ত সংগ্রহ করা যাবে তত ভালো। তাহলে 4 নম্বর হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ। ওই সমস্যাটি সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে হবে। এরপর হচ্ছে 5 নম্বর বিশ্লেষণ। সমস্যা সম্পর্কে আমরা যখন বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম, এরপরে সংগ্রহ করার পর তাকে আবার বিশ্লেষণ করতে হবে। এই তথ্য এবং উপাত্তকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য মন্দ, কোনটা আমাদের জন্য সুবিধা, কোনটা আমাদের জন্য অসুবিধা, বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিস্থিতি, পরিবেশ, এসব মিলিয়ে কোনটা আমাদের জন্য কেমন হবে, এটা আমাদেরকে বিশ্লেষণ করে বের করতে হবে। এরপরে হচ্ছে 6 নম্বর সমস্যার বিকল্প অনুসন্ধান এবং সমাধান। একটি সমস্যার অনেকগুলো সমাধান হতে পারে। একটি সমস্যার আমাদের কী করতে হবে, আমরা যখন একটি সমস্যার সমাধান করতে যাব তখন তার বিভিন্ন রকম আমাদের সমাধানটা আমরা খুঁজে বের করব। এরপরে সেখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে কোন সমাধানটা আমাদের জন্য বেশি লাভজনক বা পরিবেশ পরিস্থিতি এর ভিত্তিতে আমাদের জন্য গ্রহণযোগ্য হলে ভালো, কোনটা বেশি গ্রহণযোগ্য। তাহলে সমস্যার বিকল্পের জন্য আমাদেরকে এই তথ্য উপাত্তর ভিত্তিতে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কতগুলো বিকল্প আছে এই সমস্যা সমাধানের জন্য। যেমন উদাহরণ দিয়ে বলা যায় যে আমি আমার বাড়ি থেকে আমার এই প্রতিষ্ঠানে আসব, বা আমি আমার বাড়ি থেকে আমার একটি মার্কেটে যাব বা কোথাও যাব। তাহলে আমার বাড়ি থেকে এই প্রতিষ্ঠানে আসতে হলে অনেকগুলো পথ আছে, অনেকগুলো পথ ব্যবহার করে আমি প্রতিষ্ঠানে আসতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে হবে যে কোন পথ দিয়ে গেলে আমার সময় কম লাগবে, কোন পথ দিয়ে এখানে আসলে আমার ব্যয় কম হবে, কোন পথ দিয়ে এখানে আসলে আমার নিরাপত্তা বেশি থাকবে। এভাবে আমাকে চিন্তাভাবনা করতে হবে। এভাবে চিন্তাভাবনা করার পরে আমাকে যেটা আমার জন্য ভালো এবং সুবিধাজনক, সময় কম লাগবে, ব্যয় কম হবে, আমার নিরাপত্তা বেশি থাকবে, এই সব দিক দিয়ে বিবেচনা করে যে বিকল্পটি ভালো মনে হবে এই বিকল্পটিকে আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে সমস্যার বিকল্প অনুসন্ধান করার উদ্দেশ্য এটাই, সাধারণত একটি সমস্যার সমাধানের জন্য অনেকগুলো পথ থাকে, অনেকগুলো সমাধান থাকে। সেখান থেকে আমাদের জন্য কোনটা বেশি উপযোগী সেটা আমাদেরকে বেছে নিতে হবে। এরপর হচ্ছে বিকল্পসমূহের মূল্যায়ন। অনেকগুলো বিকল্প সমাধান থেকে একটি বিকল্পকে বেছে নিতে হবে। এই জন্য আমাদের কী করতে হবে, ও বিকল্পগুলোকে মূল্যায়ন করতে হবে। যেটা আমি পূর্বে বললাম যে আমার বাড়ি থেকে আমি আমার প্রতিষ্ঠানে আসব, তাহলে কয়টা পথ আছে, কয়টা রাস্তা আছে। মনে করি আমার অফিস থেকে বাসায় আসতে আমার 4টা পথ আছে। এই 4টা পথ দিয়ে আমার বাড়ি থেকে আমার অফিসে আসা যায়। তাহলে আমি কী করব, এই 4টা পথগুলোকে আমি মূল্যায়ন করব। ওই যে বললাম কোন পথ দিয়ে গেলে আমার সময় কম লাগবে, কোন পথ দিয়ে গেলে আমার খরচ কত বেশি হচ্ছে, কোন পথ দিয়ে নিরাপত্তা বেশি। এভাবে প্রতিটা পথের জন্য আমরা এটাকে মূল্যায়ন করব, এটাকে বিশ্লেষণ করব, মূল্যায়ন করব। এরপরে মূল্যায়ন করার পরে যে পথটি আমার কাছে সুবিধাজনক মনে হবে বা গ্রহণযোগ্য মনে হবে সেই পথকেই আমাকে গ্রহণ করতে হবে।
এই উদ্দেশ্যে হচ্ছে বিকল্পসমূহের মূল্যায়ন করা। এরপর হচ্ছে সর্বোচ্চ সমাধান নির্বাচন করা। এই যে বিকল্পগুলো আছে, এই বিকল্পগুলোকে বিচার বিশ্লেষণ করে যে বিকল্পটি আমার কাছে ভালো মনে হবে সে বিকল্পটি আমি নির্বাচন করব বা আমি গ্রহণ করব। এরপর 9 নম্বর হচ্ছে সিদ্ধান্তগুলোকে কার্যে রূপদান করা। আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করলাম এটাকে অবশ্যই কার্যে রূপদান করতে হবে, তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব। এখন কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে এর সঙ্গে বিভিন্ন পক্ষ জড়িত। যেমন একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক পক্ষ, প্রতিষ্ঠানের শ্রমিক পক্ষ এবং ওই প্রতিষ্ঠান সম্পর্কিত যতগুলো মানুষ আছে বা যতগুলো পক্ষ আছে সবাই কিন্তু এর সঙ্গে জড়িত। তাহলে আমার এই সিদ্ধান্তটাকে তারা কীভাবে নিচ্ছে, তারা কীভাবে এটাকে প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা আমাকে জানতে হবে। যেহেতু কোনো প্রতিষ্ঠানের যে কোনো কাজ একটি টিম ওয়ার্ক, একটি টিম ওয়ার্কের মাধ্যমেই একটি কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। তাহলে আমার সিদ্ধান্তটা সবাই কীভাবে নিচ্ছে এর উপর ভিত্তি করে কিন্তু এটা কার্যরূপদান করা যাবে। সবাই যদি এটা ভালোভাবে গ্রহণ করে তাহলে এটা খুব ভালোভাবে কার্যরূপদান করা যাবে। কিন্তু সবাই যদি ভালোভাবে এটা গ্রহণ না করে তাহলে কিন্তু এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। এই জন্য সিদ্ধান্তকে কার্যে রূপদান করার জন্য আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন সিদ্ধান্তকে কাজে প্রয়োগের উত্তম সময় নির্বাচন করা। আমাদেরকে দেখতে হবে যে আমাদের সিদ্ধান্তটাকে কোন সময় বাস্তবায়ন করলে এ থেকে ভালো ফল পাওয়া যাবে, ওই সময়টা আমাদেরকে নির্ধারণ করতে হবে। যে সময় সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে খুব সহজ হবে বা এটা গ্রহণযোগ্যতা বেশি পাবে, ঠিক সেই সময় আমাকে ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে হবে। অনেক সময় দেখা যায় এই সময়ের হেরফেরের কারণে অনেক ভালো ভালো সিদ্ধান্ত এটা কার্যকারিতা হারিয়ে ফেলে। এরপরে 2 নম্বর হচ্ছে শ্রমিক কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করা। আমার যারা শ্রমিক কর্মচারী আছে তারাই কিন্তু চূড়ান্তভাবে সিদ্ধান্তকে বাস্তবায়ন করে, কারণ তারাই মাঠে কাজ করে, তারাই রুট লেভেলে কাজ করে। তাহলে আমি যে সিদ্ধান্ত নিলাম এ সম্পর্কে ওই শ্রমিক কর্মচারী সকলকে ভালোভাবে ধারণা দিতে হবে। আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিলাম কিন্তু কোনো শ্রমিক কর্মচারী সেটা জানলো না, তাহলে এই সিদ্ধান্ত ঠিকমতো বাস্তবায়ন হবে না। আর শ্রমিক বা কর্মচারীদেরকে সিদ্ধান্তের বিষয়ে পরিপূর্ণভাবে জানানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যোগাযোগ। ব্যবস্থাপনা বা ব্যবস্থাপককে শ্রমিক কর্মচারীদের সঙ্গে খুব ভালোভাবে যোগাযোগ রক্ষা করতে হবে। তাদেরকে সবসময় আপডেট নিউজ, আপডেট ইনফরমেশন তাদেরকে দিতে হবে। আমাদের উদ্দেশ্য কী, প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী, প্রতিষ্ঠান কী চায়, তার প্ল্যান কী, বা সে কী সিদ্ধান্ত নিচ্ছে, তার সিদ্ধান্তগুলো তাকে সবসময় জানাতে হবে। আমাদের পরিচালনা পর্ষদ বা আমাদের ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ কী সিদ্ধান্ত নিলেন এটা শ্রমিক কর্মচারীদেরকে অবশ্যই ভালোভাবে বিস্তারিতভাবে জানাতে হবে। তাহলেই তারা বুঝতে পারবে যে আমাদের মালিক বা আমাদের আমাদের ব্যবস্থাপনা পরিচালক তারা আমাদের কাছ থেকে কী কাজ চাচ্ছে, কেমন কাজ চাচ্ছে তারা জানতে পারবে। এবং তাদের কাজ সম্পর্কে যদি সুস্পষ্ট ধারণা থাকে তাহলে তারা সেটা ভালোভাবে করতে পারবে। এই জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিটা স্তরের সঙ্গে খুব ভালোভাবে যোগাযোগ রক্ষা করতে হবে। এরপরে নম্বর, শ্রমিক কর্মীদের কাছে সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা যাচাই করা। শ্রমিকদেরকে আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, এই সিদ্ধান্ত তাদের কাছে কেমন লাগবে
তাদের প্রতিক্রিয়া কী, তারা এই সিদ্ধান্তকে ভালোভাবে নিল কি না, এই সিদ্ধান্তের ফলে শ্রমিক কর্মীদের কতটুকু স্বার্থ রক্ষা হইল, এসব বিষয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। একটা শ্রমিক বা কর্মচারী তারাই যেহেতু এই কাজটাকে বাস্তবায়ন করবে বা সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করবে, তাই তাদের মতামত, তাদের মনোভাব এটা অবশ্যই জানার প্রয়োজন আছে। কারণ এই সিদ্ধান্তের কারণে যদি শ্রমিক বা কর্মীদের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে কিন্তু তারা এই কাজটা করবে না, তারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজটা করবে না, হয়তো বাধ্য হয়ে করবে। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করার সময় চিন্তা করতে হবে যেন শ্রমিক কর্মচারী তারা স্বতঃস্ফূর্তভাবে যেন এই সিদ্ধান্তটাকে বাস্তবায়নের জন্য কাজ করে। তাই গ নম্বরটা হচ্ছে সিদ্ধান্ত দেওয়ার পরে তাদের অভিমত, তাদের মতামত তাকে যাচাই করতে হবে যে কোন শ্রমিক কীভাবে এটাকে নিল, কত পার্সেন্ট শ্রমিক পজিটিভলি নিল, কত পার্সেন্ট শ্রমিক এটা নেগেটিভভাবে নিল, এটা আমাদেরকে জানতে হবে। এবার 10 নম্বর হচ্ছে সিদ্ধান্ত অনুসরণ। এটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ ধাপ। একটি সিদ্ধান্তকে যখন আমরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে চূড়ান্তভাবে যখন আমরা সিদ্ধান্ত অনুসরণ করা শুরু করব, এটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ ধাপ। যেহেতু একটি প্রতিষ্ঠান, আমি বলেছি যে টিম ওয়ার্ক, সবাইকে নিয়ে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়, এজন্য সবার মনোভাব, সবার সন্তুষ্টি এটা অত্যন্ত প্রয়োজন। সবাইকে নিয়ে যখন আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করব বা অনুসরণ করব, তখন সেটা কার্যকরীভাবে সম্পাদিত হতে হবে। এই জন্য এই সিদ্ধান্ত গ্রহণের এই ধাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ধাপগুলো অনুসরণ করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যাপ্টারে, এবং এটা পরীক্ষায় প্রায় আসে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমরা এটা ভালো করে পড়বে, প্রতিটা পয়েন্ট ভালোভাবে পড়বে এবং আয়ত্তে নেবে, এবং বাসায় যেহেতু তোমাদের পড়াশোনার বিষয়ে প্রতি উত্তর নেওয়া যাচ্ছে না, ফিডব্যাক নেওয়া যাচ্ছে না, তোমরা কে কেমন বাসায় পড়লে, তোমরা নিজেরাই এটা পড়বে, পড়ার পরে আবার বই বন্ধ করে খাতায় লেখার চেষ্টা করবে বারবার। এটা একাধিকবার লিখলে তোমাদের খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে। আজকের এই আলোচনা তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু বুঝতে না পারো বা তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে, সেটা অবশ্যই তুমি কমেন্টে লিখবা বা আমার মোবাইল নাম্বার আছে, আমার মোবাইলে ফোন করবা, তাহলে সেটা আমি তোমাদেরকে আবার বুঝাই দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।